জামাতের যে ধরনের আইটি এক্সপার্ট আছেন আমরা যতদূর জানি, এবং তাদের যে বিরাট বট বাহিনী আছে, তাদের যে দেশে বিদেশে ছড়িয়ে থাকা আইটি এক্সপার্টরা আছেন, তারা থাকার পরে তাদের এই এক্স হ্যান্ডেলটা যদি ঠিকমতো প্রোটেক্টেড না হয়, তাহলে দেশের সাইবার সিকিউরিটি তারা দিবেন যে বলেন এটা কোত্থেকে দিবেন? তারা বলেছেন যে যারা হ্যাক করেছে তারা পাসওয়ার্ড বদলায় না। এটা খুবই হাস্যকর একটি দাবি। কর্মজীবী নারীদের বিষয়ে পোস্ট নিয়ে যদিও জামায়াতের তরফ থেকে দাবি করা হয়েছে যে এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, অ্যাকাউন্ট হ্যাকের পর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে যে পোস্ট করা হয়েছে জামায়াত বলছে যে সেটি হ্যাক করা হয়েছে। পোস্ট যদি আমি আপনার সামনে তুলে ধরি, নারীর প্রশ্নে জামায়াতের অবস্থান বিভ্রান্তিকর বা অনুশোচনামূলক নয়, এটি নীতিগত। আমরা মনে করি না নারীদের নেতৃত্বে আসা উচিত, জামায়াতে এটা অসম্ভব, আল্লাহ এটা অনুমোদন করেন না। পোস্টের পরের অংশে লেখা হয়, আমরা বিশ্বাস করি যে যখন মহিলাদের আধুনিকতার নামে ঘর থেকে বের করা হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়, তখন অন্য কিছু নয় বরং অন্যরূপে পতিতাবৃত্তির মতোই। এই পোস্টের পর আমরা দেখছি যে নানা মহলের সমালোচনার ঝড় বইছে, নারীরা ঝাড়ু মিছিল পর্যন্ত করেছে। জামায়াতের তরফ থেকে বারবারই দাবি করা হয়েছে একটি নির্দিষ্ট দল এর পেছনে রয়েছে, নেপথ্যে অন্য কোনো ষড়যন্ত্র চলছে। কিন্তু বিএনপি পাল্টা প্রশ্ন তুলেছে যে সারা দেশে এই পোস্ট নিয়ে তুমুল সমালোচনা 9 ঘন্টা পর আইডি হ্যাকের দাবি করা কতটা যৌক্তিক, কি বলবেন? প্রথমত হলো যে এখানে আমার কাছে মনে হচ্ছে না যে ওনার ব্যক্তিগত যে আইডি, সেই আইডি থেকে তিনি এই ধরনের একটা বক্তব্য দিতে পারেন সরাসরি শব্দটি ব্যবহার করে। এটা ওনার সঙ্গে আসলে যায় না। আমি আমার চিন্তা চেতনা একজন ভদ্রলোক সম্পর্কে এখানে সীমিত রাখতে চাই। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে যে এটা আবার হতে পারে এই কারণে যে এখন জামাতের যারা মিডিয়া দেখেন বা আমিরের যে এক্স হ্যান্ডেল কিংবা তার যে টুইটার, যেটা আগের যে টুইটার কিংবা ফেসবুক যে পেজগুলো যারা দেখেন, এদের একটা টিম আছে এবং এই টিম একেবারে নতুন এবং ইয়াং, যাদের বয়স হয়তো বিলো 40 বা বিলো 30 এরকম হতে পারে। তো এখন এরা অতীতের যে জামাত তাদের সাথে বেশি কনজারভেটিভ। তারা একটা তালিবানি রাষ্ট্র কায়েম করতে চায়, তারা একটি শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায়। এবং আপনি দেখুন আজ থেকে 20-25 বছর আগে জামাতের শিবিরের যারা নেতাকর্মী ছিলেন তারা মোস্ট মডারেট ছিলেন চিন্তা চেতনা, কিন্তু এখনকার শিবিরে যারা আছেন তারা আগের যে কোনো সময় আসছে ফান্ডামেন্টাল দিক থেকে তারা বেশি উগ্র। আপনি দেখেন সাদিক কায়েমের যে ভাষা আর 20 বছর আগে শিবিরের যে আপনি মুজিবুর রহমান মঞ্জু, তো মুজিবুর রহমান মঞ্জু তো শিবিরের সভাপতি ছিলেন, তা তার ল্যাঙ্গুয়েজ আর সাদিক কায়েমের ল্যাঙ্গুয়েজ আমার কাছে সেম মনে হচ্ছে না। মনে হচ্ছে তারা অনেক বেশি ফান্ডামেন্টাল এখন এই যুগে যারা আসছেন। তো সেই অর্থে ধরুন 80-র দশক ধরে জামাতের যারা প্রচারক, যেমন দেলোয়ার হোসেন সাঈদী, তো দেলোয়ার হোসেন সাঈদীর মতো জনপ্রিয় বক্তা তারা বিভিন্ন ওয়াজের মাহফিলে কিন্তু এই যে কথাটি নিয়ে এখন প্রচার হচ্ছে ঠিক সেম কথাটি তারা প্রচার করেছেন। তো এখানে হয়তো তারা যখন একটা জিনিস লেখার ক্ষেত্রে ইংরেজিতে একটা শব্দ আছে স্ল্যান্ডার, মানে মানহানি। তো এটা হলো লাইবেল আর এটা হলো স্ল্যান্ডার। আপনি মুখে যখন বলবেন সেটাকে বলা হয় লাইবেল, আর যখন লিখবেন সেটাকে বলা হয় স্ল্যান্ডার। মানে এটা অত্যন্ত যাকে বলে একটা ফৌজদারি অপরাধ। তো এই কারণে এখন অনেকে লিখতে গেলে দ্বিধার সংকোচ করে। কিন্তু এই সেম কথাটা কিন্তু 80-র দশকে আপনি দেলোয়ার হোসেন সাঈদী সাহেব থেকে শুরু করে জামাতের বড় বড় যারা বক্তা আছেন তারা এই বক্তব্যটা দিয়েছেন, বিশেষ করে ওয়েস্টার্ন ইউরোপে, আমেরিকাতে, ইভেন রাশিয়াতে, যে নারী জাগরণের নামে নারীরা যে কাজকর্ম করেছে বা করে চলেছে, জামাত সমালোচনা করার চেষ্টা করেছে যে এটা আসলে ঠিক নয়। এই কাজের ফলে কি হলো, বেশিরভাগ ক্ষেত্রে সংসারের শান্তি নষ্ট হয়েছে। নারী এবং পুরুষের উভয়ের মধ্যে পরকীয়া 4 বছর আগে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেই যুদ্ধযাত্রা ছিল, প্রায় 1.25 কোটি লোক নিয়ে সে যুদ্ধযাত্রা গেছে। এবং অবাক করার ব্যাপার হলো ওই সময়টিতে তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একজন জেনারেল ছিলেন দ্য ওম্যান, একজন মহিলা জেনারেল ছিলেন। তো বুঝেন যে এই জাতিটা কতটা প্রগতিশীল ছিল। এবং সেই যে ইভেন আলেকজান্ডার দ্য গ্রেট যখন দখল করলেন পারস্য, তখনও ওই একজন খুব বড় ডিপ্লোম্যাট ছিলেন নারী। এবং সে করলো কি, ওই সম্রাট দারায়ুস, তৃতীয় দারায়ুসের পক্ষ ত্যাগ করে আলেকজান্ডারের পক্ষ অবলম্বন করে আলেকজান্ডারকে দুষ্ট বুদ্ধি দিয়ে পুরো পারস্যের যে পার্সি পলি জ্বালিয়ে দিল। তো এটা ছিল মহিলাদের এম্পাওয়ারমেন্ট ইন দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। তো সেই পারস্যে নারীদেরকে এখন আবরণে ঢেকে দেওয়া হয়েছে, সেই নারীদেরকে হিজাব করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু ইসলামী সংগঠনের নারীরা নেতৃত্বে আসতে পারে না, আমরা এটা মেনে নিয়েছি। জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা এমনটি বলেছেন। তিনি আরো বলেছেন, শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। কিন্তু নীতি নির্ধারণী পদে নারীর অংশগ্রহণ ছাড়া অধিকার কিভাবে নিশ্চিত হবে? আমরা দেখছি যে গুপ্তসূত্র নিয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে নানামুখী বিতর্ক চলছে এবং এই বিতর্কে নতুন অনুষঙ্গ যুক্ত করেছে কর্মজীবী নারীদের বিষয়ে পোস্ট, এবং সেটি যেমনটি জামায়াতের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। যদিও বিএনপি প্রশ্ন রেখেছে যে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি কতটুকুন যৌক্তিক। আরও একটি প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে ঘুরপাক খাচ্ছে যে
আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডি নিয়ন্ত্রণ ফিরে পাবার যে দাবি জামায়াত ইসলামী করেছে তা কতটুকু যুক্তি? এখন যেভাবে আইডিগুলিকে প্রোটেক্ট করা হয় সেটি হচ্ছে সাধারণত 2 স্টেপ 3 স্টেপ ভেরিফিকেশন থাকে। তো যেটা ঘটে সেটা হচ্ছে একটা ফোন নাম্বারের সাথে আইডিটা থাকে, একটা ইমেলের সাথে আইডিটা থাকে এবং ডিভাইসের সাথেও আইডিটা লক করা থাকে। অর্থাৎ আপনি যে কোনো নতুন ডিভাইস থেকে লগ ইন করলে শুধু পাসওয়ার্ড দিলে হয় না, তার সঙ্গে কোডটা রিসিভ করতে হয় এবং সেই কোডটা এখন কিন্তু ডিভাইসে যায় সরাসরি অ্যান্ড্রয়েডের মাধ্যমে। এখন কিন্তু SMS হয় না অনেক জায়গাতেই। তো যারা এটা হ্যাক করেছিল বলা হচ্ছে যে তারা নাকি পাসওয়ার্ড বদলায় নাই, যে কারণে এটা দ্রুত উদ্ধার করা গিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাসওয়ার্ড না বদলালেও হ্যাক করার সময় তারা যে নতুন ডিভাইসে লগ ইন করার চেষ্টা করেছে, এটার মেসেজ তো আসার কথা তাদের ডিভাইসে না, এটার মেসেজ আসার কথা যার ডিভাইসের এগেনস্টে এই আইডিটা তৈরি করা হয়েছে তার কাছে। আমার মনে হয় এই কাজটি যারা করেছেন তারা ডেফিনেটলি জামাতের আমির তার নিজের এক্স হ্যান্ডেল নিজে করেন বলে মনে হয় না, কারণ পৃথিবীর কোনো বড় নেতাই তার এক্স হ্যান্ডেল নিজে হ্যান্ডেল করেন না, একজন কোনো বিশ্বস্ত ব্যক্তি সেটা হ্যান্ডেল করে। আমার মনে হয় সেখানে কোনো গাফিলতি ছিল এবং সেই গাফিলতি যদি থেকে থাকে তাহলে এটা হ্যাক হলেও এটা তাদেরই গাফিলতি এবং ওইখানে যা পোস্ট হয়েছে সেটাও তাদেরই গাফিলতি। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন আছে, এটা হ্যাক হয়েছে ভালো কথা, কিন্তু ওইখানে যে বক্তব্য ছিল সেই বক্তব্যের সঙ্গে তারা কতটুকু একমত এবং একমত না। ওইখানে কিন্তু একটা শব্দ আছে যেটা খুবই আপত্তিকর, কিন্তু আপত্তিকর শব্দটা বাদ দিলে যা লেখা আছে সেটার সঙ্গে কি তারা একমত? কিন্তু পুরো স্ট্যাটাসটাই কিন্তু আপত্তিকর, ওইখানে যা লেখা আছে সেটা পুরোটাই আপত্তিকর। এবং প্রথম অংশের সাথে কিন্তু আল জাজিরায় দেওয়ার সাক্ষাৎকারের মিলও রয়েছে। হ্যাঁ, আমার ধারণা যে এই সাক্ষাৎকারের সাথে মিল রেখে কেউ এটা লিখেছেন এবং এখানে একটা কোনো ভুল হয়ে গেছে কারো, এবং সেইটাকে ঠিক করার জন্য তারা যেসব বলছেন সেখানে এই প্রশ্নগুলো থাকবে। কেননা আপনি দেখবেন যে এখন শুধু যে এই 3 স্টেপ ভেরিফিকেশন থাকে তাই না, অথেন্টিকেটর নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ আপনার ডিভাইসের মধ্যে এমনভাবে থাকে যে অথেন্টিকেটরকেও আবার পাসওয়ার্ড প্রোটেক্ট করা থাকে, যে কেউ খুলতে পারে না। ফলে এই যে মানে ভিন্ন ভিন্ন স্টেপে ভেরিফিকেশন করতে হয় এবং প্রোটেকশনের লেভেল আছে। জামাতের যে ধরনের আইটি এক্সপার্ট আছেন আমরা যতদূর জানি, এবং তাদের যে বিরাট বট বাহিনী আছে, তাদের যে দেশে বিদেশে ছড়িয়ে থাকা আইটি এক্সপার্টরা আছেন, তারা থাকার পরে তাদের এই এক্স হ্যান্ডেলটা যদি ঠিকমতো প্রোটেক্টেড না হয় তাহলে দেশের সাইবার সিকিউরিটি তারা দিবেন যে বলেন এটা কোত্থেকে দিবেন? তাদের আমিরকে তারা প্রোটেক্ট করতে পারছেন না, এইটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে তারা কিন্তু তাদের ওই বক্তব্যের রাজনৈতিক কোনো বিরোধিতা করেন নাই, শুধু বলেছেন যে এটা হ্যাক হয়ে গিয়ে এটা লেখা হয়ে গেছিল, কিন্তু ওইখানে যা কথা বলা আছে এটার বিষয়ে তাদের বক্তব্য কি? ধরে নিলাম আপত্তিকর গালিগালাজ টাইপের যে শব্দটি রয়েছে যেটি খুবই আপত্তিকর, ওইটা বাদে বাকিটায় তাদের কোনো মন্তব্য নাই। এবং আমার কাছে আরও একটি বিষয় মনে হয়েছে যে তারা বলেছেন যে যারা হ্যাক করেছে তারা পাসওয়ার্ড বদলায় না, এটা খুবই হাস্যকর একটি দাবি। কেননা যে কিনা এইরকম একজন বড় মানুষের এক্স হ্যান্ডেল হ্যাক করার জন্য এত প্রস্তুতি নিতে পারে, শুনলাম যে প্রেসিডেন্টের দপ্তর থেকে মেইল হ্যাক করে সেইখান থেকে ফাইসিং করে সেইখানে আবার দেওয়া হয়েছে কি যেন অনেকগুলি ম্যালওয়্যার, এত কিছু যে করতে পারে সে পাসওয়ার্ডটা বদলায় না, এইটা ঠিক জানি না। আমাদের হ্যাকাররা আসলে বেশ ভদ্রলোক হয়ে গিয়েছেন। গোলাম মোল্লা রনি, ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না এটা আমরা মেনে নিয়েছি, এমন মন্তব্য করেছেন জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা। তিনি আরও বলেছেন জামায়াত ইসলামী হলো ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, এটা আল্লাহর নির্দেশ, এটা ফরজ। তিনি কোরআনের যে আয়াতের কথা বলেছেন সূরা নিসা আয়াত 34, সেটি কি আসলে পারিবারিক নেতৃত্বকে নির্দেশ করেছে নাকি রাষ্ট্রীয় কিংবা সাংবিধানিক নেতৃত্বের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য? আমার কাছে যে মানে জামাতের যে বোন, মানে তার জন্য খুব মায়া হচ্ছে। কেন হলো যে আমরা মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রের নাম শুনেছি সেই হীরক রাজার দেশে। সেই মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র জামাতের অফিসে সেট আপ করে আমার এক বোন, মানে যাকে বলা হয় বোনকে, তার বোনের মস্তিষ্ক এমনভাবে করে দেওয়া হয়েছে যে তার ব্যক্তিগত যে অপারগতা এবং না বোঝার ক্ষমতা, এটার সঙ্গে তিনি কোরআনকে সংযুক্ত করে ফেলেছেন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোরআনকে যদি কেউকে বুঝতে হয় তাকে সবার আগে আরবি ভাষা এবং জাজিরাতুল আরবের ইতিহাস তাকে জানতে হবে। আজ থেকে 1400 বছর আগে সেই আরব জাতি কোন পর্যায়ে ছিল, ভাষাটা কী করে এলো। 2 নম্বর হলো যে এটাকে মূল্যায়ন করতে হলে আরও অন্তত 5000 বছরের ইতিহাস লাগবে। আমি জামাতের যত লোকের সঙ্গে মিশেছি, যাদের সঙ্গে ইতিহাস নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেছি, তারা 1400 বছর আগে এই যে আজকের যে কুয়েত কেমন ছিল
জর্ডানের অবস্থা কেমন ছিল, বাংলাদেশ শামের অবস্থা কেমন ছিল, এই জিনিসগুলো ঠিকমতো তাদের ধারণা নেই। ফলে কোরআনের যে খণ্ডিত একটা আয়াত, সেটাকে তাদের নিজের মধ্যে মতো করে তারা যে প্রচার করছে, এতে করে জামাতের যে নেতৃত্ব তাদের একটা বিরাট অংশ খুব কনজারভেটিভ হয়ে যাচ্ছে, এবং এই কনজারভেটিভ তাদের নিজেদের জন্য সমস্যা, পুরো দেশ জাতির জন্য সমস্যা। আপনি যে আয়াতের কথা বললেন 34 নম্বর আয়াত, আমি দেখে নিলাম সে আয়াতটা। এখানে মূল ব্যাপারটা হলো যে অসহায় রমণীদের কথা বলা হয়েছে পারিবারিক ক্ষেত্রে, এবং আপনারা জানেন যে নেতৃত্ব এমন একটা ব্যাপার, এখানে নারী এবং পুরুষ নেই, যার যোগ্যতা বেশি থাকে, শিক্ষা দীক্ষা, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, যে যেখানে একেবারে ইভেন জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে, সেখানেও যদি একটা পুরুষের চাইতে নারীর যোগ্যতা বেশি থাকে, নারী তার আপন যোগ্যতায় নেতৃত্ব নিয়ে নেয়, এবং পুরুষ তার আপন যে মানে অহমিকাবোধ থাকা সত্ত্বেও নারীর নেতৃত্বটা মেনে নেয়। আর আমাদের যে মানব সভ্যতা তৈরি হয়েছিল, এখানে প্রায় 8 থেকে 10,000 বছর ধরে পুরো পৃথিবীর সমস্ত পুরুষেরা নারীর অধীনে ছিল, তখন নারীর স্থান ছিল, নারীর রাজত্ব ছিল প্রথম 10 বছর। আপনি ভলগা থেকে গঙ্গা বইটা পড়ে দেখলে বুঝতে পারবেন যে কীভাবে এই আজকের এই অবস্থানে আমরা পৌঁছে গেছি। এবং আপনি চিন্তা করেন যে হজরত আদম আলাইহিসসালাম, হাওয়া আলাইহিসসালাম শুরুতে, এখন বেহেশতে যখন তাদেরকে ছেড়ে দেওয়া হলো, হজরত হাওয়া আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামকে একটা পরামর্শ দিলেন যে এটা করো, এবং সেটা দ্বারা ইনফ্লুয়েন্স হলেন। তো ইনফ্লুয়েন্স হওয়ার পরে, এখন ইনফ্লুয়েন্স হওয়ার পর দুজনেই সেটা দ্বারা সাজাপ্রাপ্ত হলেন। এখানে আসলে কে নেতা, হজরত আদম আলাইহিসসালাম নেতা না হাওয়া আলাইহিসসালাম নেতা, এটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারবেন না। বিকজ এখানে আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম আলাইহিসসালামকে বলেছেন যে ওই গাছটার কাছে তুমি যাবে না, আর হজরত হাওয়া আলাইহিসসালাম তাকে ইনফ্লুয়েন্স করলেন যে ঠিক আছে ডু ইট, এটা তুমি করো। সেই ইনফ্লুয়েন্সে সেই কাজটি করছে। এখন এটাকে আপনি বলতে পারেন ওয়াসওয়াসা, নারীর প্রলোভন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যাপারটা হলো হজরত হাওয়া আলাইহিসসালামের তার যে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার এত বেশি ছিল যে হজরত আদম আলাইহিসসালাম সেই কথা বলে তিনি সেই কাজটা করিয়ে ফেলেছেন। আর যদি আপনি ধরেন আমার বোনের সেই কথাটি, আমি পারিবারিক ক্ষেত্রে মনে করি যে গৃহের শান্তির জন্য যার নেতৃত্বের ক্ষমতা বেশি, এখন একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, বা ধরুন পুলিশের একজন কমিশনার মহিলা আছেন, তার একটা হাজব্যান্ড আছেন, তিনি অসহায়, অসুস্থ বিছানায় পড়ে আছেন। সে ভদ্রমহিলা সারাদিন কাজকর্ম করেন, বাজার টাজার করে আসেন, স্বামীকে সেবা করেন। সে বলেন তো এখানে কোরআনের আয়াত অনুযায়ী যদি আপনি গিয়ে বলেন যে ওই অসহায় দুর্বল স্বামীটা চোখ বুজে আছে, তার নেতৃত্বে ওই মহিলাকে চলতে হবে, এটা একটা কথা হলো বলেন তো? মানে এই জিনিসগুলো আপনি যদি বিতর্ক করতে চান না, মানে সহজভাবে বিতর্ক করতে পারেন যে মূল ব্যাপার যেটা বলা হয়েছে। আরেকটি প্রসঙ্গ আসে জনাব গোলাম মাওলা রনি, জামায়াত যদি চিন্তাই করে থাকে যে নারী নেতৃত্ব অসম্ভব কিংবা নিষিদ্ধ, তাহলে জামায়াতে ইসলামী কি ভবিষ্যতে কোনো নারী প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অধীনে কাজ না করার সিদ্ধান্ত নেবে? মানে এই তাদের বক্তব্যটা হলো আত্মপ্রবঞ্চনা। তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন, তারা শেখ হাসিনার সঙ্গে কাজ করেছেন, এবং তার কর্তৃত্ব এবং নেতৃত্ব এমনভাবে মেনেছেন, জিয়াউর রহমান সাহেব, বঙ্গবন্ধু বলেন বা এরশাদ সাহেব, তাদের সামনে যতবার মাথা নুইয়েছেন তার চেয়ে 100 বার বেশি অবনত হয়েছেন বেগম জিয়ার সামনে এবং শেখ হাসিনার সামনে। আর শেখ হাসিনার ভয়ে তো এদের ও মাই গড, শেখ হাসিনার ভয়ে এদের মানে কি অবস্থা, প্রতি মুহূর্তে তাদের খালি মানে মৃত্যুর কথা মনে হতো। তো যার জন্য এখানে সে যদি বলে আমি শেখ হাসিনার নেতৃত্ব মানি না, আমার কাছে মনে হয় যে আল্লাহ যদি আবার যে কোনো কারণে তাদের সামনে শেখ হাসিনাকে দাঁড় করাই দেয়, আল্লাহ তো সব কিছু পারেন, যে ঠিক আছে তোরা যখন নারী নেতৃত্ব মানতে চাচ্ছিলি না, তা আবার শেখ হাসিনাকে এনে দিলাম তোদের ঘাড়ের উপর, তখন বুঝবি কত ধানে কত চাল। এই ঘটনা ঘটে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। আপনি যেটা নিয়ে দেখবেন যে হঠাৎ করে আপনার 50 বছর বা 30 বছর 40 বছরের আপনার দুর্ভোগ, দুর্দশা, লাঞ্ছনা, গঞ্চনা আপনার হয়ে গেল, হঠাৎ করে আপনার হলো মানে বাসন্ত আসলো, আর আপনি আপনার অতীতে সব স্মৃতি ভুলে গিয়ে মানে ওই যে টারজানের মতো বুকে থাপ্পড় দিয়ে হা হা করে শব্দ দিলেন আমি সব পারি। এখন জামাতের অবস্থা বা বিএনপির অনেক নেতার অবস্থা এমন অবস্থা হয়ে গেছে, তাদের জীবনে যে কখনো দুর্ভোগ ছিল, দুর্দশা ছিল, 15-16 বছর যে তারা কেবল পালিয়ে বেরিয়েছে, দৌড়ে দৌড়ে পালিয়েছে, খালি বাবার পিছনে তাকানোর তাদের সাহস হয়নি। এটা এখন তাদের কাছে বলাও যাবে না। তাদের সঙ্গে উচ্চারণ করলে বলবে যে এই কথা বললি কেন, আয় তোর দাঁত খুলে ফেলবো, তোর চোখ দুটো উঠাই ফেলবো, তোর এত বড় সাহস, আমরা যে একসময় ভয়ে পালিয়েছি তুই এটা দেখলি কোথায়, কী করে বললি, তোর এই আবার পালিয়েছে, আমাদেরকে মান সম্মান নাই, পালিয়েছে ভালো কথা, আবার তুই সেই কথা পাবলিকের সামনে, টেলিভিশনের সামনে স্মরণ করে দিলি, আসতে ওর একদিনকে আমার একদিন। এই অবস্থা হয়ে গেছে এখন। কিন্তু বাস্তবতা হলো এই মানুষগুলো এত বড় বীর, এত নারী নেতৃত্বের এত গুণাবলী, মানে তারা নারী নেতৃত্ব মানবে না, প্রধানমন্ত্রী করবে না, রাষ্ট্রপতি করবে না, এই জিনিসগুলো মানে এই সময়টাতে তারা যে ভাষায় বলছে মিলে না। পাকিস্তানের মতো রাষ্ট্রে যখন বেনজির ভুট্টোকে প্রধানমন্ত্রী করা হলো, কই তখন তো তাদের কোনো ফটো আপনি দেখেছেন? আচ্ছা, ফাতেমা জিন্নাহ যখন প্রেসিডেন্ট পদে নির্বাচন করেছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহর বোন, তখন কি জামাত বিরোধিতা করেছিল বলেন?
আপনি ইতিহাসে সুলতানা রাজিয়া যখন দিল্লি সিংহাসনে বসেছিল, এই নারী নেতৃত্ব আমরা মানি না, তারা কি বলেছিল? বা হযরত গোলাম আলী রনি, আপনি নিশ্চয়ই বিষয়টি অনুধাবন করেছেন। একদিকে ইসলামের বিধানের কথা বলে জামায়াত নারী নেতৃত্বের কথা বলছে যে সেটি অসম্ভব কিংবা নিষিদ্ধ, আবার শোনা যাচ্ছে জামায়াত ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে না। তার আবার ইতিহাসের প্রথম আমরা দেখছি হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। সবকিছু মিলিয়ে জামায়াতের এই দ্বৈত আচরণকে কিভাবে মূল্যায়ন করবেন? ডক্টর আব্দুল নূর তুষার, বাংলাদেশে মোট ভোটারের অর্ধেক নারী, জামায়াতের নারীদের নিয়ে অবস্থান ভোটারদের মাঝে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? পুরুষ ভোটাররা কি ভাবছেন সেটা আমি জানি না, তবে আমাদের মতো পুরুষ হলে নিশ্চয়ই আমরা এটাতে এক ধরনের আপত্তি করছি। কেননা আমরা দেখেছি যে তারা নারীদের সঙ্গে রাজনীতি করেছেন, নারীদের পাশে বসে রাজনীতি করেছেন, নারীদেরকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। কিছুদিন আগেই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে তারা একজন নারী নেতৃত্বের এত প্রশংসা করেছেন। তাহলে এত প্রশংসা করতে পারলেন একজন নারী নেত্রীর, অথচ আরেকজন নারী নেত্রী জীবনে কোনোদিন আসবে না অথবা তারা আসতে দিবেন না, তারা তো সেটাই বলেছেন। কারণ তারা বলেছেন তারা ক্ষমতায় যেতে চান। তো ধরা যাক আল্লাহ তাদের এই প্রার্থনা মঞ্জুর করলেন, ইচ্ছা, তো তারা যদি ক্ষমতায় চলে যান তাহলে তো আর বাংলাদেশে কোনোদিন নারী নেত্রী আসবে না। ওনাদের দলে তো কোনো নারী নেত্রীর জায়গা নেই, এমপিরও জায়গা নেই, তারা তো এমপিও করেন। ফলে আমরা যারা মনে করি যে নারীকে তার যোগ্যতা অনুযায়ী বিকশিত হতে দেওয়া উচিত বা তার কাজ করতে দেওয়া উচিত, তার যতটুকু পাওয়ার সেটা সে যোগ্যতা দিয়ে পাবে, আমরা অবশ্যই এটাতে মনক্ষুণ্ণ হয়েছি। আর এর বাইরে নারীরা কি ভাবছেন এটা তো নারীদের মন্তব্য দেখলে বোঝা যায়। তবে তাদের দলের নারীরা আছেন, তারা কিন্তু তাদের দল কর্তৃক নির্ধারিত তাদের যে পজিশন সেটা তো মেনে নিয়েই সেই দল করেন। ফলে তারা হয়তো বেশ খুশিই হয়েছেন। খুশি হয়েছেন এই কারণে যে তারা সারা জীবন এরকম ভোট চাইবেন বাড়িতে বাড়িতে গিয়ে, তারপরে তারা বক্তৃতা দিয়ে এসে বলবেন যে আমরা সব মেনে নিয়েছি, তারপরে তারা দয়া দাক্ষিণ্যের উপরে থাকবেন এবং তারপরে তারা এইভাবেই রাজনীতি করবেন, তারা যা পাচ্ছেন এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। ফলে নিশ্চয়ই তারা খুব খুশি হয়েছেন। কারণ আপনি লক্ষ্য করলে দেখবেন যে দীর্ঘ একটা সময় ধরেই নারীদের নিয়ে এই মন্তব্য করে যাওয়া হচ্ছে। বলা হলো নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে 5 ঘন্টা, তারপরে বলা হলো 3 ঘন্টা অতিরিক্ত যেটা তারা কাজ করছেন না সেটার জন্য অতিরিক্ত বেতন পাবেন, তারপরে বলা হলো না ওইখানে তাহলে আরেকজন নারীকে চাকরি দিয়ে দেওয়া হবে। মানে নানান ব্যাখ্যা দিতে গিয়ে এইসব বক্তব্য এসেছে। তারপরে বলা হলো নারীরা তো রানী, নারীরা ঘরে আসবে রানী হয়ে। তারপরে বলা হলো যে নারীরা কোনোদিন আমির হতে পারবেন না, নারীরা রাজনীতিতে আসলেও আসলে পুরুষের নেতৃত্বেই থাকবেন, শারীরিক সীমাবদ্ধতার কথা বলা জন্য হয়েছে, তাদেরকে তৈরি করা হয় নাই। এবং তারপরে বলা হয়েছে তাদের শারীরিক সীমাবদ্ধতা আছে। এই জায়গাটা আমি বুঝি না যে পেশি থাকা মানেই কি শারীরিক সীমাবদ্ধ না থাকা। পুরুষেরও শারীরিক সীমাবদ্ধতা আছে এবং পুরুষের অনেক ধরনের শারীরিক সীমাবদ্ধতা আছে। সেটা যদি পুরুষরা বুঝতে না পারে, বিশেষ করে আমাদের এই জামাতে ইসলামের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তাহলে আমি অনুরোধ করবো একদিন তাদের দলে অনেক ভালো চিকিৎসক আছেন, নারী চিকিৎসক আছেন, তাদের কাছে গিয়ে একটু যদি তারা শোনার চেষ্টা করেন যে পুরুষের শারীরিক সীমাবদ্ধতা কোথায় কোথায়, তাহলে তারা বুঝতে পারবেন। তার মধ্যে একটা সহজ বিষয় বলি, পুরুষের বয়স বাড়লে প্রোস্টেট বড় হয়, প্রোস্টেট বড় হলে পেশাব আটকে যায় এবং সারাক্ষণ অনুভূতি হতে থাকে যে আমার একটু পরে মূত্রত্যাগের অনুভূতি হতে থাকে। তো যে যত বয়স বেড়েছে মূত্রত্যাগের অনুভূতি নিয়ে সারাক্ষণ যদি একজন পুরুষ নেতা হইতে পারে সারাক্ষণ, তাহলে সেটা নিয়ে তারা কি বলবেন? এটার জন্য পুরুষদেরকে ওষুধ খেতে হয়। সব পুরুষের এটা হয় না, আর অধিকাংশ পুরুষের হয়, তাদের ওষুধ খেতে হয়। এটাকে বলে বিনাইন হাইপারপ্লেসিয়া প্রস্টেট। এটা একটা শারীরিক সীমাবদ্ধতা নয় কি? এটা একটা শারীরিক সীমাবদ্ধতা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার আব্দুল নূর তুষার। জনাব গোলাম আলী রনি, একদিকে ইসলামের বিধান মেনে জামায়াত বলছে যে নারী নেতৃত্ব সম্ভব নয়, অন্যদিকে আবার বলছে তারা ক্ষমতায় গেলে এখনই শরিয়া আইন কায়েম করা হবে না। আবার আমরা দেখছি ইতিহাসে প্রথম তারা একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। সব মিলিয়ে জামায়াতের এই অবস্থানগুলো যদি আমরা ভাগ ভাগ করে একটু জানতে চাই, সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক, তাদের অনেকগুলি সাংঘর্ষিক। তারা দীর্ঘদিন যাবৎ, যেমন আওয়ামী লীগ জামানাতে তাদের যে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারের প্রশাসন যন্ত্র এবং আওয়ামী লীগের সঙ্গে তাদের বন্ধুত্ব না হওয়ার পেছনে যে কারণ ছিল, 1 নম্বর ছিল মুক্তিযুদ্ধ। এখন তারা মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে গেছে। অথচ আওয়ামী লীগ জামানাতে যদি এটা হতো তাহলে এই যে রাজনীতিতে জামাতের যে বিশাল ক্ষতি হয়েছে সেটা হতো না। দ্বিতীয়ত হলো যে এই নারী নেতৃত্ব সহ সেই তাদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে তারা যে পরিবর্তন এখন এনেছে সেটা যদি আগে আনতো তাহলে কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্কটা নষ্ট হতো না। তো আমরা যেটা দেখেছি যে জামাত তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেখানে স্থানকাল পাত্র ভেদে তারা সিদ্ধান্ত দ্রুত পরিবর্তন করে আর অদ্ভুত অদ্ভুত সব জিনিস তারা বলতে থাকে, এক একটা সময় এক এক রকম বলতে থাকে। এবং যে কয়েকবার 1954 থেকে আজ অবধি যে কবারই বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনে ভিন্ন ভিন্ন পরিস্থিতি হয়েছে, তারা সবসময়টাতেই ভিন্ন
মতাদর্শ, ভিন্ন ন্যারেটিভ তারা তৈরি করেছে। একটা ন্যারেটিভ আপনি দেখতে পাবেন না, যে যেমন বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ, আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ, তারা কিন্তু প্রথম দিন থেকে এই জিনিসগুলো নিয়ে তারা আছে। তো জামাতের কোনো একটা ন্যারেটিভ সেই 1947 থেকে আজ অবধি বা 1948 থেকে আজ পর্যন্ত যেটা ধারাবাহিকভাবে আছে, নট লাইক দ্যাট। এর মধ্যে তাদের বহুবার নেতা পরিবর্তন হয়েছে, বহুবার তাদের যে সুপ্রিম লিডার সেটা পরিবর্তন হয়েছে, আঞ্চলিকতা পরিবর্তন হয়েছে, নীতি এবং আদর্শ পরিবর্তন হয়েছে, এবং বিভিন্ন মানুষকে সমর্থন দেওয়া, বিশেষ করে ক্ষমতাধর লোকদের সাথে রাজনৈতিক ক্ষেত্রে সুবিধা আদায় করার জন্য যে কোনো পরিবেশ পরিস্থিতিতে কমপ্লাই করে, ইংরেজিতে যেটিকে বলে কমপ্লাই, অর্থাৎ মানিয়ে নেওয়া, সেট আপ করে নেওয়া। এই জিনিসগুলো করতে গিয়ে এখন বিএনপির লোক তো প্রকাশ্যই বলছে যে আমাদের এই যে চরিত্রটি, এই চরিত্রটিকে ইসলামীতে যেটিকে বলা হয় মুনাফিকি, আমরা সব বাংলা যেটিকে বা ইংরেজিতে যেটিকে হিপোক্রেসি বলি। তো একটা দলকে যদি সামগ্রিকভাবে তাদের দেশের প্রধান রাজনৈতিক দল এবং সেই দলের নেতা সরাসরি হিপোক্রেট বলেন, সরাসরি মুনাফিক বলেন, আরবিতেও বলেছেন আর ইংরেজিতেও বলেছেন, আমি মনে করি যে এর সাথে অপমানজনক আর হতে পারে না। যে ঠিক আছে, আমি রাজনীতি করে আমার একটা বিরোধিতা থাকবে, কিন্তু এমন একটা যে শব্দ, যে শব্দ আমার সামনে বলা মানে মনে হয় আমি একটা বিজাত, অজাত, কুজাত। তো এইরকম আমাকে যখন একেবারে বলবো যে এর একেবারে বংশই খারাপ, অজাত রক্তই খারাপ, তো এর সাথে অপমান আর হয় না, বেঁচে থাকার কোনো মানে হয় না। এখন রাজনৈতিক অঙ্গনে জামাতের যারা বিরোধী পক্ষ যারা আছে, তারা তাদেরকে বিশ্বাস করে না। নোবডি ট্রাস্ট দেম, নোবডি ডিপেন্ড দেম। এবং তারা যে কথাগুলো বলছে, এটি মানে এখানে কোনো সাস্টেনেবিলিটি নেই, কনস্ট্যান্ট নেই, কনসিস্টেন্সি নেই, ধারাবাহিকতা নেই। যখন যেভাবে দরকার সেভাবে সেই কথাগুলো বলছে, আবার একটু পরে সেই কথা তারা চেঞ্জ করে ফেলছে। একটা ভিন্ন বিষয় আপনাদের দুজনের কাছে প্রশ্ন রাখতে চাই। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বিএনপি আবারও বিপদে পড়বে, এমন মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি আরও বলেছেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে সম্মান করি, তবে তিনি একটি বড় ভুল করেছিলেন আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে এনে। তিনি আরও বলেন, 1/11 সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে আপনার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আমরা চাই না আপনার মতো আপনার সন্তানেরও মেরুদণ্ড ভেঙে দেওয়া হোক। জানতে চাই যে আসিফ মাহমুদের এই হুঁশিয়ারির পেছনে কি আওয়ামী লীগ নিয়ে এক ধরনের ট্রমা কাজ করছে? এটা উনি ভালো বলতে পারবেন। তবে আওয়ামী লীগকে পুনর্বাসন তো প্রথমে তারাই শুরু করেছেন। তাদের দলের মধ্যে এক্স ছাত্রলীগ বড় নেতা কতজন আছেন, যারা কিনা বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিতেন। প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়া লোক তো তার দল থেকে এমপি ক্যান্ডিডেটও হয়েছেন। আওয়ামী লীগের পুনর্বাসন তো প্রথমে তারাই করেছেন। প্রধানমন্ত্রীকে পরামর্শ তার যে কোনো ছাত্র দিতে পারে না, তাই না? যে কোনো ছাত্র নেতাও দিতে পারে না। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, কে কার মেরুদণ্ড ভেঙে দিবে এই ভবিষ্যৎবাণী তিনি যেভাবে করছেন, এটা অত্যন্ত আপত্তিকর। এবং এই কথার মধ্যে এক ধরনের অ্যারোগেন্সি রয়েছে, এক ধরনের, হ্যাঁ শব্দটা আপনি বলে দিয়েছেন আমাকে, এক ধরনের অধ্যত্ব বলবো না, এক ধরনের শিষ্টাচার বহির্ভূত এই শব্দটা। আমি একটা কথা বলি, প্রহার কি শুধুমাত্র একজন ব্যক্তি হয়েছে? মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে যে বলা হচ্ছে, প্রহরিত তারা হন নাই? হারুনের হোটেলে যাওয়ার পরে তাদেরকে প্রহার করা হয় নাই? তো নিজেদের প্রহারের কথা মনে পড়ে না? আওয়ামী লীগ আসলে শুধু একটা জায়গাতেই প্রহার করবে, অন্য কাউকে প্রহার করবে না? জনাব গোলাম মাওলা রনি, তো সেই প্রহারের কথা তাদের মনে হয় না যে আসলে পরে তাদেরও ভেঙে দেওয়া হতে পারে? তাহলে নিজেরটা আগে বলা উচিত যে আওয়ামী লীগ আসলে পরে কি হবে। আরেকজনকে এটা মনে করিয়ে দেওয়ার চাইতে তাদের উচিত নিজেরটা মনে করিয়ে দেওয়া। এবং একটা বিষয় খুব পরিষ্কারভাবে বলা উচিত, তার চাইতে বয়স অনেক বড়, তার চাইতে অনেক বড় একটি দলের নেতা, তাকে এইভাবে হেয় করে অথবা তাকে এক ধরনের ইঙ্গিত করে কথা বলা, এইটা আসলে এই যে রাজনৈতিক শিষ্টাচারের যে একেবারে অবনতি হয়েছে। অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে তার আব্দুল লতিফ স্যার, জনাব গোলাম মাওলা রনি। আমি আসলে এটা খুব ঘৃণা জানাই, নিন্দা জানাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই কথা যদি বলে থাকেন, খুব মন্দ একটা কাজ করেছেন। প্রথমত এখানে রাগঢাক না করে তিনি হয়তো উল্লেখ করেন, আমরা যেটা স্পষ্ট বুঝি, তারেক রহমান সাহেবকে সেনাবাহিনী ধরে নিয়েছিল, মিলিটারি যেটাকে বলা হয়, তার পিটিয়ে সেই মেরুদণ্ড ভেঙে দিয়েছে, যেটা চরমনার পীর সাহেব এটাকে একটা ভাইরাল করে ফেলেছিলেন যে আপনাকে কি মিলিটারিকে এমনি এমনি পিটাইছে। তো সেই বক্তব্যটা আবার এখন এই নির্বাচনের এই মুহূর্তে সামনে আনা, মানে এটা রীতিমতো অবমাননাকর এবং উস্কানিমূলক। 2 নম্বর হলো যে তার সন্তানকে ইন্ডিকেট করে। আমরা কিন্তু সবাই যার যার অবস্থানে আমাদের নিজেদের জীবনের সাথে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের সন্তানদের সম্মান, মর্যাদা, এটাকে আমরা যাকে বলা হয় ভালোবাসি, শ্রদ্ধা করি এবং তাদেরকে আমরা প্রোটেক্ট করতে চাই। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের সন্তানকে নিয়ে কোনো কথা আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো অ্যাঙ্গেল থেকে এটা রাজনীতির ভাষা হতে পারে না। এটা রাজনীতির ভাষা হতে পারে না। আমি মনে করি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মন্ত্রী ছিলেন, মন্ত্রীর দায়িত্বে ছিলেন, বড় বড় দুটো মন্ত্রণালয় চালিয়েছেন। তো দায়িত্ব কাকে বলে, কর্তব্য কাকে বলে তিনি কিছুটা হলেও বুঝেন। একটা আন্দোলনের তিনি নেতা ছিলেন, আবার এখন সেই আন্দোলনের নেতা থেকে মন্ত্রী থেকে আবার তিনি রাষ্ট্রপতি ফিরে গেছেন। আমি বলি যে তার আল্লাহ তাকে হেদায়েত দান করুন। এবং এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন, এই বক্তব্যটা যদি তিনি নিজে নিজে সেটা প্রত্যাহার করে নেন, বিশেষ করে তারেক রহমান সাহেবের মেয়েকে নিয়ে বা তার সন্তানকে নিয়ে যে ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে, এটা কোনো অবস্থাতেই মানে মানা যায় না।
এটা বিএনপির যারা লোকজন রয়েছেন, আপনি এইভাবে তাদেরকে উত্তেজিত করা হচ্ছে। এখন আমি দেখলাম অনেকগুলো লোক, এনসিপির অনেকগুলো প্রার্থী, তারা জানেন যে তারা ভোট মানে জামানত বাজেয়াপ্ত হবে, কিন্তু বড় বড় প্রার্থীকে তারা ঠাট্টা করে, মস্করা করে, উস্কানি দিয়ে তারা চাচ্ছে একটু মারামারি লাগুক, আমাদেরকে পিটাক। তো এরকম পিটানোর ফলে একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে এবং সেটা নিয়ে সারা দুনিয়া অসংখ্য তারা একটা ধন্যবাদ ব্যবসা জানাচ্ছি করবে। দুজন